রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। 111 জন প্রার্থীর নাম ঘোষণা। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের 32 জনের নাম ঘোষণা করা হয়েছে। ভোট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গে একাধিক প্রশাসনিক পদে রদবদলের ঘটনায় কমিশনকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতর। উত্তর 24 পরগনার হাড়োয়ায় যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক। নমস্কার, শুরু করছি সংবাদ প্রবাহ। আসছে বিস্তারিত খবরে। প্রথমেই চোখ রাখছি বিধানসভা নির্বাচন সংক্রান্ত খবরে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আজ 111 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই নিয়ে দুই দফায় মোট 255 জন প্রার্থীর তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। কোচবিহারের মাথাভাঙা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিশীথ প্রামাণিক। ব্যারাকপুর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে কৌস্তব বাগচিকে। নোয়াপাড়া আসনের প্রার্থী অর্জুন সিং। এছাড়াও কামারহাটি থেকে অরূপ চৌধুরী, হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, এন্টালি থেকে প্রিয়াঙ্কা টিব্রোয়াল এবং মানিকতলা থেকে তাপস রায়কে প্রার্থী করেছে বিজেপি। প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী রাজারহাট গোপালপুর আসনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তরুণজ্যোতি তিওয়ারিকে। কাশীপুর বেলগাছিয়া আসনে রিতেশ তিওয়ারি, যাদবপুর আসনে শবরী মুখোপাধ্যায়, টালিগঞ্জ আসনে পাপিয়া অধিকারী, বেলগাছিয়া পশ্চিম থেকে প্রার্থী হয়েছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ। পশ্চিম মেদিনীপুর জেলার এগরা আসনের প্রার্থী দিব্যেন্দু অধিকারী এবং পুরুলিয়ার জয়পুরে বিজেপি সমর্থিত প্রার্থী হলেন বিশ্বজিৎ মাহাতো। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। প্রথম দফায় 192 আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। আজ সাংবাদিক বৈঠক করে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। এই দফায় 32 জনের নাম ঘোষণা করা হয়েছে। ভবানীপুরে প্রার্থী করা হয়েছে সিপিআইএম এর শ্রীজীব বিশ্বাসকে। নন্দীগ্রামের প্রার্থী সিপিআই এর শান্তিগিরি। টালিগঞ্জ আসনে লড়বেন সিপিআইএম এর প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস। রানীনগরে সিপিআইএম প্রার্থী জামাল হোসেন। বালিগঞ্জে সিপিআইএম এর আরফিন বেগম প্রার্থী হয়েছেন। কালচিনিতে আরএসপির প্রার্থী পাসাং শেরপা। করণদিঘিতে সিপিআইএম এর মোহাম্মদ শাহাবুদ্দিন প্রার্থী হয়েছেন। হবিবপুরে সিপিআইএম এর বাসুদেব বর্মন। কৃষ্ণনগর উত্তরে সিপিআইএম এর অদ্বৈত বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। কৃষ্ণগঞ্জে অর্চনা বিশ্বাস সিপিএম প্রার্থী হয়েছেন। জয়নগরে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন অপূর্ব প্রামাণিক। মেটিয়াবুরুজে সিপিআইএম থেকে প্রার্থী হয়েছেন মনিরুল ইসলাম। 5 রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই নিয়মমাফিক প্রশাসনিক স্তরে একাধিক রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিসিপির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আইএএস আইপিএস অফিসারদের অন্যত্র বদলি করা হয়েছে। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় আজ এক দীর্ঘ পোস্টে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এগুলি প্রশাসনিক পদক্ষেপ নয়, রাজনৈতিক হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের অন্য আধিকারিকদের ফের বৈঠক হয়। গত মঙ্গলবার রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছিলেন, শনিবারের মধ্যে আদালতের বিবেচনাধীন যে 60 লক্ষ ভোটারের আবেদন রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে। সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষেই ঈদ, এরপরই রামনবমীও রয়েছে। মূলত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিনক্ষণ স্থির করতেই আজকের এই বৈঠক। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্পেশাল পুলিশ অবজারভার এনকে মিশ্র, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির সংখ্যা যতই বাড়ছে ততই বাড়ছে বদলির সংখ্যা।
ছজন আইপিএস অফিসারের পর এবার 6জন জেলা শাসককে ভিন রাজ্যের পর্যবেক্ষক করল নির্বাচন কমিশন। এই 6জন জেলা শাসক হলেন আয়েশা রানী, পি উলগানাথন, প্রীতি গোয়েল, অরবিন্দ মিনা, শামা পারভিন এবং সৈয়দ এন। নির্বাচনের কাজে যাতে এই সব আইএএস অফিসাররা কোনো রকমের প্রভাব বিস্তার করতে না পারেন, সেই কারণেই তাদের ভিন রাজ্যের পর্যবেক্ষক করে পাঠালো নির্বাচন কমিশন। 5 ডিআইজিকে গতকাল বদল করার পর এবার নির্বাচন কমিশন গতকাল রাজ্যের 15 জন আইপিএস আধিকারিককে তামিলনাড়ু কেরালামে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর নির্দেশ দিয়েছিল। আজ সেই নির্দেশিকা প্রত্যাহার করে 5 আইপিএস অফিসার মুরলীধর শর্মা, সৈয়দ ওয়াকার রাজা, আকাশ মাঘারিয়া, অমনদীপ ও প্রবীণ ত্রিপাঠীকে ভিন রাজ্যের পর্যবেক্ষক করে পাঠানোর সিদ্ধান্ত বদল করে। তারা স্বপদেই বহাল থাকছেন। ব্রিগেডে গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিন কলকাতার গিরিশ পার্কে গোলমালের ঘটনায় ফের রিপোর্ট তলব করল কমিশন। গিরিশ পার্কে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি তা আগেই তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছিল, কিন্তু সেই রিপোর্ট অসম্পূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। তাই এই ঘটনায় ফের কলকাতা হাইকোর্টে পুলিশের রিপোর্ট তলব করল কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর এবার এক ঝাঁক জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে সরালো নির্বাচন কমিশন। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং ও আলিপুরদুয়ারে নতুন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি উত্তর কলকাতার পুর কমিশনার তথা জেলা নির্বাচনী আধিকারিক ও দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিককে সরিয়ে নতুন আধিকারিক নিয়োগ করার নির্দেশ দিয়েছে কমিশন। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আজ সকালে চালতাবেরিয়া বামনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বোমা তৈরির সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। পর্যন্ত 5 বছর নওশাদ সিদ্দিকী এমএলএ হচ্ছে, একটা দেখাতে পারবে না যে ওই জায়গায় নওশাদ সিদ্দিকীর বোমা বারুদ তো দূরে আমি ছেড়ে দিয়েছি, একটা সিঙ্গেল ওয়ার্ডও ভুল দেখাতে পারবে না নওশাদ সিদ্দিকী। আর বোমাগুলি বারুদের কথা বলছেন আপনারা। পঞ্চায়েত নির্বাচনের পর কলকাতা পুলিশ দায়িত্ব নেয়, তারপরেও যদি এরকম বোমা বিস্ফোরণ হয়, মানুষ ভোট দেবে কিভাবে? সেটা মানুষ জানবে, কলকাতা পুলিশ জানবে। আমরা তো আমাদের এমএলএ বারবার বলে এনআইএ তদন্ত চাই। এখনো যদি না এনআইএ তদন্ত হয় তা আর কখন আসবে এনআইএ? আমরা চাই যে ভাঙড়ে 9টা থানা করেছে, আমি বারবার বলি 9টায় হবে না, 90টা থানা করুক, আমাদের প্রত্যেকটা বাড়ির খবর রাখুক। আমরা বোমা দিই কি, কারা বোমা দেয়? আমাদের কাছে বন্দুক থাকে, কাদের কাছে বন্দুক থাকে, দুধ কা দুধ পানি কা পানি হবে। আসো এনআইএ তদন্ত আনো, সাথে সাথে আমরা আমাদের বাড়ি নিয়ে যাবো, প্রত্যেকটা নেতা কর্মীর বাড়ি নিয়ে যাবো, আমরা বাড়ি আমাদের সার্চ করাবো। কে বোম মেরেছে, কারা মেরেছে তার প্রমাণ দিক, আমরা অ্যাকসেপ্ট করে নেব। কারণ তারা জানে যে আমাদের ভাঙড়ের যে বর্তমানে প্রার্থী হয়েছে মাননীয় শওকত মোল্লা, তানার কাছে তারা কোনো রকমভাবে পেরে উঠছে না। সুতরাং তারা মিথ্যে ফেরাফিরি করে এই সব দুর্নাম করার চেষ্টা করছে। উত্তর 24 পরগনার হারোয়া থানার ঝুঝুরগাছা গ্রামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েত এলাকায় রাস্তার পাশে 35 বছর বয়সী ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং মৃত ব্যক্তির নাম, পরিচয় এবং তাকে কিভাবে খুন করা হয়েছে তার তদন্ত করছে পুলিশ। ওটা আমি সঠিক বলছি না, এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। ঠিক আছে, আপনি খবর পেয়েছেন সকালে? হ্যাঁ, সকালে। বডি দেখে চিনতে পারলেন আপনার ভাই? কি অবস্থায় ছিল? বডি কি অবস্থায়? বডির খুব খারাপ অবস্থা, মানে নৃশংস ভাবে কুপিয়েছে। আপনার ভাই তো তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল। আপনাদের কোন পঞ্চায়েত? গোসাইপুর চাপাতলা। সে আনুমানিক করে এখানে এসে দেখলাম, অনেকক্ষণ দেখার পরেও উপস্থিত, তারপর লাস্টে চিনতে পারলাম। চিনতে পেরে দেখলাম যে আমার মানে গ্রামবাসী। ঠিক আছে, কি নাম ওনার? ওনার নাম মশিউর কাজী। কি করতেন উনি অ্যাকচুয়ালি মেকানিক, মানে মেশিন ছাড়া কাজ করতো, সিটি মেশিন, ইঞ্জিন, শ্যালো মেশিন, এবং মাঝে মধ্যে রাজনীতি করতো টিএমসি পার্টি। হারোয়াতে তৃণমূল কর্মী খুনের ঘটনা তাদের দলের অন্তর্দ্বন্দ্বেরও বহিঃপ্রকাশ, মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের। তৃণমূলের কর্মী খুন হয়েছে মানে নির্ঘাত তৃণমূলেরই কেউ যুক্ত।
এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কাউন্সিলর থেকে খুন থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা যারা খুন হয়েছে তাদের পরিবার পর্যন্ত তৃণমূলের পুলিশের উপরে কোনো ভরসা দেখাতে পারেনি, তারা সিবিআই তদন্ত চেয়েছে। এক্ষেত্রে পরিবার কি চাইছে আমাদের জানা নেই বা আমার জানা নেই। নির্বাচন এলেই বাংলার মানুষ খুন খারাপি রাজনীতি দেখতে অভ্যস্ত। সব রাজনৈতিক দলের কাছে এই সংস্কৃতি বন্ধ করার আবেদন জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এটা অপরাধ, অন্যায়, এটা অপরাধ ভুল যেন না হয়। সে তৃণমূল পার্টি হোক, কংগ্রেস পার্টি হোক, বিজেপি পার্টি, বাংলা যেন খুন খারাপই না হয়। সোজা কথা সোজাভাবে বলছি, বাংলা যেন খুন খারাপই না হয়। যে বাংলায় এই সংস্কৃতি বন্ধ হোক, বাংলায় খুন খারাপির সংস্কৃতি বন্ধ হোক, আমরা তোমরা রাজনীতির সংস্কৃতি বন্ধ হোক। হয় আমাদের হতে হবে, নাহলে কারো হতে পারবি না। এই সংস্কৃতি ধ্বংস হোক বাংলায়। প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বিক্ষোভ অব্যাহত মুর্শিদাবাদে। ফারাক্কার পর জলঙ্গিতে পথে টায়ার জ্বালিয়ে পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল দলের একাংশ নেতাকর্মীদের। এবার মুর্শিদাবাদের জলঙ্গিতে বিধায়ক আব্দুর রাজ্জাককে টিকিট না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা প্রকাশ্যে পথে নামলেন। এই কেন্দ্রের পূর্বতন দুবারের বিধায়ক আব্দুর রাজ্জাককে দল এবছর টিকিট দিয়ে বেলডাঙ্গার এক অনুরাগী তরুণ বাবর আলীকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরেই জলঙ্গি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, মুর্শিদাবাদে মোট 6 জন জয়ী বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল। আসন বদল করা হয়েছে আরও 2 বিধায়কের। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে। প্রচারে রাজনৈতিক দলগুলির অন্যতম উপকরণ হল পতাকা ও ব্যানার। তাই এর চাহিদা এখন আকাশছোঁয়া। দক্ষিণ 24 পরগনার মহেশতলা বজবজ এলাকার দর্জিদের কারখানায় এখন দিনরাত এক করে চলছে ব্যানার পতাকা তৈরির কাজ। বাড়তি সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। তাদের মুখেও হাসি ফুটেছে, কারণ কাজ বাড়ায় বেড়েছে আয়। আমাদের এই কাজটাই সারা বছরই কাজ হয়, মত ঘোষণা হয়েছে। আরও আশা করছি প্রচুর কাজের চাপ হবে। আর সবই দলের কাজ এখানেই হয়। কাজের চাপ আছে, কাজ হচ্ছে আমাদের। হ্যাঁ, কাজের চাপ মোটামুটি। আবার ইলেকশন ঘোষণা হয়ে গেছে, ঈদ পরে আরও চাপ বাড়বে। আপনি এই কাজের সাথে কত বছর যুক্ত? এই কাজের সাথে আমার দীর্ঘ 20 বছর। কাজের চাপ খুব। সামনে ইলেকশনের ঘোষণা হয়ে গেছে, আমাদের কাজে খুব প্রেশার পড়ে গেছে। ঠিক আছে, আমরা তার সত্ত্বেও মাল স্টক করে রেখেছি, তার সত্ত্বেও আমাদের এখনো খুব প্রেশারের মধ্যে আছি, চাপে, এত চাপ। কারখানার মালিকরা জানিয়েছেন এবছর চাহিদা অনেক বেশি। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই এত চাপ এসে গেছে যে আর নিতে পারছি না। তো আর কম বেশি হয়তো 2-4 দিন নেব, তারপরে অফ করে দেবো। যেসব অর্ডারগুলো নেওয়া আছে সেইগুলোই আমাদের কভার করতে হবে। আর সমস্ত রাজনৈতিক দলেরই তো ঝান্ডা দিতে হবে, যেমন সিপিএম, কংগ্রেস, বিজেপি, আরএসপি সবই আছে। এগুলো আপনারা সাধারণত কোথায় সাপ্লাই দেন? এগুলো সাধারণত অ্যাকচুয়ালি বড় বাজারেই সব হোলসেল মার্কেটে আমরা দিয়ে দিই। এখানে আমার কারখানায় আছে 10 থেকে 12 জন। পাড়ায় সব বাড়ি বাড়ি নিয়ে চলে যায়, তারা করে এনে বাড়িতে আমাদের দিয়ে যায়। টোটাল হারাহারি 30-35 জন হবে। বিধানসভা নির্বাচন সংক্রান্ত খবর এ পর্যন্তই। শিলিগুড়ির রানীডাঙ্গার ধনসরা জোত এলাকায় 3 মহিলাকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে ওই 3 মহিলা পুজোর চাঁদা তুলতে এসেছিলেন। তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে এলাকাবাসী। জানা যায় ওই 3 মহিলার বাড়ি বিহারের পাটনা ও কাটিহারে। উল্লেখ্য, কয়েকদিন আগে ওই এলাকা থেকে একটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছিল। সকাল সকাল আমি দোকানে ছিলাম, আমার বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে তো বউটা আসলো। বউটা এসে বলল যে শীতলা পূজা চাঁদা তুলতে আসি। ঠিক আছে, আমি বললাম যে আমার বাসি কাজ হয়নি, আমি স্নানও করিনি, পুজোর জন্য কি চাঁদা দিতে পারবো? বললো ঠিক আছে দিতে পারবেন। তো 5 টাকা দিলাম। তারপর বলতেছে তেল লাগবে, তেল কি দিতে পারবে? আমি বললাম ঘুরে আসেন তাহলে, কেন কি আমার এখনো কাজ শেষ হয়নি।
আমি তখন জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়, বলতেছে বাগডোগরা। আর আর আমার উল্টো পাশে আমার ভাসুর দাঁড়িয়ে আছে। তখন আমার ভাসুরের বাড়ি যখন যায়, ভাসুরও জিজ্ঞাসা করে যে আপনাদের বাড়ি কোথায়, তখন বললো যে দার্জিলিং মোড়ে বাড়ি। তো ছেলেদের কয়েকটা ছেলে ছিল ওখানে আমার পাশাপাশি, যা ওদেরকে বললাম যে কেন জায়গার নামে অমিল হলো কেন, এত দূরে দূরে তো আর হতে পারে না। তো ওরা তার আগে যে ওদের বন্ধু আছে ওদেরকে ফোন করছে যে ওদেরকে ধরতে হবে, জায়গাগুলোর অমিল আছে। ওইখানে যখন ওরা আবার জিজ্ঞাসা করে তখন বলছে ওদের বাড়ি মেডিকেল মোড়। এখন কোন মেডিকেল মোড় জানি না, আমাদের তো এই মেডিকেল মোড়ই আছে, মেডিকেল মোড়। এবার ওদের তিনজনকে আমরা এখানে ধরার পরে এখন যখন বলতেছি তখন বলতেছি আমাদের বাড়ি নকশালবাড়ি, তাও আবার ভাড়া থাকি। তাহলে কোথা থেকে আসছেন, আইডি প্রুফ দেন। আইডি প্রুফে সব অমিল থাকায় ওরা বলছে এখন আমাদের বাড়ি বিহার, কেউ বলছে কি পাটনা, আরেকজন কি বললো জানি কাঠিয়ার। হ্যাঁ, সঠিকভাবে ওদের জায়গার মিল, ওদের অ্যাড্রেস কোনো কিছু না পাওয়াতে আমরা সব কিছুতে ভেজাল পাওয়াতে, আর আমাদের এখানে শিয়াভিটাতে একটা বাচ্চা হারিয়ে গেছে 13 বছর বয়স, যার জন্য আমরা সন্দেহজনকভাবে ওদেরকে ধরেছি। পুজোর চাঁদা তুলতে এসে যদি বাচ্চা ধরে নিয়ে যায়, একটা মায়ের কল খালি হয়ে যাবে, তার জন্য আমরা ধরে ওদেরকে পুলিশের হাতে দিই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরপ্রদেশ সফরে। চৈত্র নবরাত্রির প্রথম দিনে আজ যথোচিত ধর্মীয় মর্যাদায় অযোধ্যা শ্রীরাম জন্মভূমি মন্দিরে শ্রীরামলালার দর্শন ও পূজা অর্চনা করেন তিনি। এছাড়াও আরতিতেও অংশ নেন রাষ্ট্রপতি। পাশাপাশি রাষ্ট্রপতি বৈদিক রীতি অনুযায়ী রাম মন্দিরের দ্বিতীয় তলে শ্রীরামযন্ত্রের স্থাপনা করেন। উল্লেখ্য, শ্রীরামযন্ত্রটি জ্যামিতিক নকশা ও বৈদিক গাণিতিক প্রক্রিয়ায় তৈরি। ओम सर्वेभ्यो देवेभ्यो नमो नमः। ओम सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः। सिद्धि बुद्धि सहिताय श्रीमन्महागणाधिपतये नमः। श्री राम यंत्र अधिष्ठातृ देवताभ्यो नमो नमः। विनायकं गुरुं भानुं ब्रह्म विष्णु महेश्वरान् सरस्वतीं ब्रह्मण्यादौ सर्वकार्यार्थ सिद्धये संकल्पं कुर्यात् जलमादायु। गोत्रनामोच्चारः तिथिर्विष्णुस्तथा। রাম মন্দিরে শ্রীরামযন্ত্রের স্থাপনা অনুষ্ঠানে যোগদান করে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। घोट घोट व्यापी राम के पवित्र शक्ति भाव के साथ एकात्म होकर आगे बढ़े। जौन सामान्यों की भाषा में हम सब सुनते रहे हैं, मुझमें राम तुझमें राम सब में राम समाए। राम भक्त के पवित्र बंधन में जुड़कर सबके प्रति अपनेपन के भाव के साथ हम राष्ट्र निर्माण करें। इस दिव्य मंदिर के द्वितीय तल गर्भगृह में श्री राम यंत्र की स्थापना और पूजन करने का अवसर मुझे मिला। मुझ पर प्रभु श्री राम की असीम कृपा का प्रमाण है। দেশজুড়ে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক। প্যানিক বুকিংয়ের সংখ্যা আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। দেশের কোনো প্রান্ত থেকেই কোনোভাবে আর সেই অভিযোগ উঠছে না বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। एलपीजी के संबंध में वॉर के चलते एलपीजी की स्थिति अभी भी चिंताजनक बनी हुई है, परंतु किसी भी डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट नहीं है। ऑनलाइन बुकिंग्स हैव फर्दर इंक्रीज टू 94%। इसके अलावा डिलीवरी ऑथेंटिकेशन कोड के द्वारा लगभग 83% रिफिल डिलीवरी की जा रही हैं। पैनिक बुकिंग में गिरावट है। कल लगभग 57 लाख रिफिल बुकिंग आई। इसके अलावा एलपीजी सिलेंडर की डिलीवरी नॉर्मल है। কর্তব্য ভবন 2-এ অবস্থিত নবনির্মিত সরকারি কার্যালয়ে আজ প্রবেশ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই কার্যালয়টি অত্যাধুনিক প্রশাসনিক ভবন। রক্ষা ভারত সম্মেলনে যোগদান করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথম সম্মেলন স্থলটি ঘুরে দেখেন। পরে তিনি বলেন, ভবিষ্যতে যুদ্ধে ড্রোন ও কাউন্টার ড্রোন বড় ভূমিকা নিতে চলেছে। তিনি আরও বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আত্মনির্ভর এবং এক্ষেত্রে স্টার্টআপ ও এমএসএমইর ভূমিকা বড় নিতে চলেছে। अगर हम आईडेक्स की अब तक की प्रोग्रेस देखें तो यह पहल काफी प्रभावी सिद्ध हुई है और मुझे बताते हुए खुशी भी हो रही है और साथ ही साथ
मेरे अंदर भी एक सेंस ऑफ प्राइड पैदा हो रही है, गौरव की अनुभूति हो रही है कि पिछले माह यानी फरवरी 2026 के अंत तक करीब 676 स्टार्टअप्स, एमएसएमईज और इंडिविजुअल इनोवेटर्स इससे जुड़ चुके हैं। 548 कॉन्ट्रैक्ट साइन हुए हैं और 566 चैलेंजेस लॉन्च किए जा चुके हैं और इनमें से 58 प्रोटोटाइप्स को प्रोक्योरमेंट के लिए क्लियरेंस मिल चुका है। কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বর্তমানে বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি সচল রাখতে বিকল্প রূপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। Going to announce a new scheme under the export promotion mission, especially focused upon exports to these 17-18 geographies which have been impacted by the conflict, to assuage some of the challenges that our exporters are faced over last 1 month. There is a dependence on our exports in these Middle East countries, and we are trying to see that even in these difficult circumstances, whatever exports we are able to do, we are trying to support that also, so that whatever logistics movement take place in this region, we are able to send exports as much as possible. পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত ভারতীয় রপ্তানিকারকদের সহায়তা করার জন্য কেন্দ্র আজ রেসিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক ইন্টারভেনশন ফর এক্সপোর্ট প্রমোশন প্রকল্প ঘোষণা করেছে। এ ব্যাপারে বিস্তারিত জানালেন লভ আগরওয়াল। इस इंटर मिनिस्ट्रियल ग्रुप में सर डिपार्टमेंट ऑफ कॉमर्स के साथ साथ जितने एसोसिएटेड मंत्रालय थे, जैसे कि DPIIT, मिनिस्ट्री ऑफ पेट्रोलियम एंड नेचुरल गैस, पोर्ट्स एंड शिपिंग, डिपार्टमेंट ऑफ फाइनेंशियल सर्विसेज, CBIC ऑफिसर्स, RBI, मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स और रेलवेज के ऑफिसर्स को जोड़ के हमने इसमें कार्य किया सर। और बेस्ड ऑन इवॉल्विंग नीड, बेस्ड ऑन द डिस्कशन जो कि हमारा 10 बजे इस इंटर मिनिस्ट्रियल ग्रुप में डेली होता है सर, उसमें इश्यूज को आइडेंटिफाई किया जाता है, कोऑर्डिनेटिंग मिनिस्ट्री से रिक्वेस्ट की जाती है और इंश्योर किया जाता है कि होल ऑफ गवर्नमेंट अप्रोच से हम उनको रिक्वायर्ड सर्विसेज प्रोवाइड कर सके। পশ্চিম এশিয়ায় সংকটের কারণে আটকে পড়া পণ্য রপ্তানিকারকদের ঋণ বীমা সুরক্ষা প্রদান কিভাবে করা হবে তা নিয়ে বিস্তারিত জানান তিনি। जैसे कि इंडस्ट्री स्पेसिफिक कोई चैलेंज आता है तो उस चैलेंज को कैसे एनकाउंटर किया जाए, उसके लिए भी यह इंटर मिनिस्ट्रियल ग्रुप कार्य कर रहा है सर। जैसे कि अमूल इंडस्ट्री साथ में कोर्फाकन और ओमान से कोऑर्डिनेट करते हुए उनको हम कैसे सपोर्ट कर सकते हैं, यह एक डिस्कशन अभी हम कोऑर्डिनेट कर रहे हैं सर। और इसी के साथ ही गल्फ की जो पोर्ट अथॉरिटीज हैं, MEA के थ्रू उनसे कोऑर्डिनेशन का कार्य चल रहा है। मिनिस्ट्री ऑफ डिपार्टमेंट ऑफ कॉमर्स की तरफ से एक्सपोर्ट ऑब्लिगेशन को हमने 3 महीने के लिए टिल अगस्त 31 उसको एक्सटेंड किया और इस तरह से कार्य करते हुए सर हम फर्दर वॉर रिस्क एस्केलेशन से रिलेटेड इंश्योरेंस प्रीमियम पे कार्य, जिसके बारे में हम स्कीम के द्वारा भी सब लोगों को अवगत करेंगे सर। और मिनिस्ट्री ऑफ पेट्रोलियम ने, जैसे कि सबको अवगत है, उनकी डेली ब्रीफिंग भी हो रही है। उन्होंने एक 24/7 इमरजेंसी सेल को एक्टिवेट किया है, डे टू डे बेसिस पर कोऑर्डिनेशन किया जा रहा है सर। और DPIIT के द्वारा सर्विस इंप्रूवमेंट ग्रुप जो कि इंडस्ट्री से इंटरेक्ट करते हैं, उनके चैलेंजेस को सपोर्ट करने का कार्य कर रहा है। পূর্ব রেলের পক্ষ থেকে বিশিষ্ট রেল সেবা পুরস্কারে ভূষিত করা হলো 100 জন রেল কর্মীকে। আজ শিয়ালদাতে BC রায় মেমোরিয়াল অডিটোরিয়ামে সকলকে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে ছিলেন 80 জন নন গেজেটেড ও 20 জন গেজেটেড অফিসার। এদের হাতে পুরস্কার তুলে দেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ ডিওস্কার। এছাড়াও GM এক্সেলেন্স পুরস্কারে ভূষিত করা হয় হাওড়া ডিভিশনকে। দ্বিতীয় স্থান অধিকার করে মালদা ডিভিশন। prestigious विशिष्ट रेल सेवा पुरस्कार 2000। Today is the day of celebration for Eastern Railway, as we felicitate teams and individuals who have performed exceptionally well during the year 2024-25. While some are being honored at today's function, I take this opportunity to convey my heartfelt gratitude to every employee of Eastern Railway. I warmly welcome you all on the Visit Rail Seva Puraskar Mitral Samar 2025.
As you know that 172 years ago on 16th April 1953, the first train ran from Mumbai, that is Gauribandar to Thane, over a stretch of 34 kilometers with 14 wooden carriages carrying 400 guests, hauled by the 3 steam locomotives. That's why they are running multi from the beginning. আজ থেকে শুরু হলো চৈত্র নবরাত্রি, চলবে 27শে মার্চ পর্যন্ত। চৈত্র নবরাত্রি উপলক্ষে বিশেষ নিয়ম পালনের মধ্য দিয়ে চৈত্র নবরাত্রির ব্রত উদযাপন করা হয়ে থাকে। অনেকেই উপবাস করে ব্রত উদযাপন করেন। চৈত্র নবরাত্রি উপলক্ষে 9 দিনব্যাপী দেবী দুর্গাকে বিভিন্ন রূপে পূজা করা হয়। আজ প্রথম দিনে দেবী দুর্গা শৈলপুত্রী নামে পূজিতা হন। দেশের বিভিন্ন দুর্গা মন্দিরে আজ সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। বৈষ্ণোদেবীতেও হাজার হাজার ভক্ত সমবেত হয়েছে, চলছে বিশেষ পূজা অর্চনাও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রি, সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 30 ডিগ্রি, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 29, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ও 22 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 32 ও 21 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 36 ও সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ও 19 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 34, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 21 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 33 ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 31 এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। এবং কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 32.6 ডিগ্রি ও 24.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরও একবার। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, বিজেপির 111 জন প্রার্থীর নাম ঘোষণা। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, বামেদের 32 জনের নাম ঘোষণা করা হয়েছে। ভোট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গে একাধিক প্রশাসনিক পদে রদবদলের ঘটনায় কমিশনকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতো। উত্তর 24 পরগনার হাড়োয়ায় যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক। সংবাদ প্রভাব আজকের মতো এই পর্যন্ত।